হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে এখানে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে 2016-তে আসা টেট 2 এক্সামের এসএসটি পার্ট থেকে বিস্তারিত আলোচনা। তো আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে। আর এখান থেকে যদি আমরা 1 নাম্বার কমন পাতে পারি তো ওই 1 নাম্বার আমাদের ক্রেডিট, ঠিক আছে। তোমার যদি 90 প্রয়োজন হয়, বেসিক্যালি আমার 90 প্রয়োজন হবে, কারণ আমি ইউআর। তো আমি যদি এখান থেকে 1 নাম্বার পেয়ে যাই তাহলে আমাকে 89-এর এক্সাম দিতে হবে, ঠিক আছে। ওকে, আমি হু হিসাবে এটা পড়ছি। তো দেখো, নিচের কোনটি একটি অন্তস্থ গ্রহ? তো অন্তস্থ গ্রহের মধ্যে কি আছে? পৃথিবী আছে, ঠিক আছে। তার মধ্যে মঙ্গল আছে, বুধ আছে, ওকে। তো এগুলা কি? বৃহস্পতি, নেপচুন হলো বহিস্থ গ্রহ। প্রতি 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য কত হবে? এই যে 1 মিনিট দ্রাঘিমার জন্য হবে কত? 4 সেকেন্ড, ঠিক আছে। কত হবে? 4 সেকেন্ড, ওকে। তারপর শিয়াল এবং সীমা, শিয়াল এবং সীমার যে মধ্যবর্তী যে বিযুক্তি রেখা, এটাকে কি বলে? এটাকে বলা হয় কনরাড বিযুক্তি রেখা। কি বলে? কনরাড বিযুক্তি রেখা। তো সবাইকে বলবো যে অবশ্যই কমেন্ট বক্সে গুটেনবার্গ বিযুক্তি রেখা আর এটা আছে মুহুরু ভিসিক বিযুক্তি রেখা, অবশ্যই এটা কার লগে সংযুক্ত আছে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার জন্য। নিচের কোনটি নিশারী আগ্নেয় শিলার উদাহরণ? ব্যাসল্ট, ঠিক আছে। কি? ব্যাসল্ট হলো একটা কি? নিশারী আগ্নেয় শিলার উদাহরণ। তো গ্রানাইট কি? মার্বেল কি? ঠিক আছে, মার্বেল তো কি? রূপান্তরিত শিলা, ওকে। তো গ্রানাইটটা কি আমাকে বলে দেবে, ওকে। দুটি চুক্তির মধ্যবর্তী অংশ যখন উপরে উঠে গিয়ে কোনো প্রকার ভূমিরূপের সৃষ্টি হয় তখন তাকে কি বলে? স্তূপ পর্বত। যখন দুটো চুক্তির মধ্যবর্তী অংশ উপরে উঠে যায় তখন তাকে কী বলে? সেই ভূমিকে স্তূপ পর্বত বলে। কোন সূত্র অনুযায়ী বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে ডান দিকে প্রভাবিত হয়? মানে দেখো, এই যে বায়ুপ্রবাহ যখন উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধ যখন বাম দিকে বেঁকে যায় তখন এটাকে কী বলে? ফেরেলের সূত্র, ঠিক আছে। ফেরেলের সূত্র, ঠিক আছে। তো আবার আরেকটা কথা বলবো, অবশ্যই কমেন্ট বক্সে 22 ব্যালেটের সূত্রটা বলে যাবে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা 22 ব্যালেটের সূত্র। স্লিট কি? স্লিট হলো এক প্রকার অধঃক্ষেপণ। কি? অধঃক্ষেপণ। স্লিট কি? স্লিট হলো এক প্রকার অধঃক্ষেপণ। কি? অধঃক্ষেপণ। কোনো মহাসাগরে কিছু স্রোত মৌসুমী বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয়? কোনটি? এখানে একটাও মহাসাগরের স্রোত নেই যা মৌসুমী বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে। কোন ভূমিরূপটি বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি? জুইগেন। এই যে জুইগেন আছে, ভূমিরূপটি বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি। ভূগর্ভস্থ রাস্তাকে কি বলে? ভূগর্ভস্থ রাস্তাকে বলে সাবওয়ে। তো ফ্লাইওভার কাকে বলে? এই যে উপরের রাস্তাকে, ঠিক আছে। আর এক্সপ্রেসওয়ে অবশ্যই বলবে আমাকে। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ভারতের সর্বোচ্চ শৃঙ্গ যদি তোমরা বলতে পারো, বলো, আইডিয়া দাও। বলতে পারো যে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো কি? কাঞ্চনজঙ্ঘা। কি? কাঞ্চনজঙ্ঘা হলো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা। অবশ্যই এখানে যে দেওয়া আছে গড়েন অস্টিন, এটা হবে না, এটাও হবে না, সান্দাকুফ হবে না। মনে রাখবে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? কোনটি? কাঞ্চনজঙ্ঘা। তো এখানে উত্তর কী হবে? উপরে কোনটি নয়। তো এখানে বলা হয়েছে যে নিম্নোক্ত কোনটি সুস্থায়ী উন্নয়নের সঙ্গে সম্পর্কিত? সম্পদ সংরক্ষণ হলো সুস্থায়ী উন্নয়নের সঙ্গে সম্পর্কযুক্ত। কোন প্রকার চাষে টাক্কাল ব্যবহার করা হয়? কোন প্রকার চাষে? এখানে একটা চাষও নেই যে চাষের মধ্যে টাক্কাল ব্যবহার করা হয়, ঠিক আছে। তো আমি বলে দিচ্ছি যে কোন প্রকার চাষে টাক্কাল ব্যবহার করা হয়। তো নর্মালি আমরা জানি যে কৃষিক্ষেত্রে টাক্কাল ব্যবহার করা হয়, ওকে। তো ভারতের সিলিকন মালভূমিতে কোন শিল্প বিস্তার লাভ করেছে? ভারতের সিলিকন মালভূমিতে তথ্য প্রযুক্তি শিল্প বিস্তার লাভ করেছে। কোনটি মনুষ্য সৃষ্ট বিপর্যয় অন্তর্গত? শিল্পজনিত বিপর্যয় হলো মনুষ্য সৃষ্ট। নিচের কোন ধাতুটি হরপ্পা সভ্যতা লোকেদের কাছে অপরিচিত ছিল? লৌহ, ঠিক আছে। কিন্তু তখন কিন্তু ব্রোঞ্জের ব্যবহার ছিল, তামার ব্যবহার ছিল, ঠিক আছে। ভারতবর্ষে আর্যদের প্রধান ভাষা কি ছিল? ভারতবর্ষে আর্যদের প্রধান হচ্ছিল কি? সংস্কৃত। ত্রিপিটক কাদের পবিত্র গ্রন্থ? ত্রিপিটক বৌদ্ধদের পবিত্র গ্রন্থ। মনে রাখবে এই যে ত্রিপিটক আছে, ঠিক আছে, এই ত্রিপিটক আর অঙ্গুত্তর নিকায়, কি? ত্রিপিটক আর অঙ্গুত্তর নিকায়, এই দুইটা গ্রন্থ থেকে আমরা ষোড়শ মহাজন পদ সম্পর্কে জানতে পারি। মনে রাখবে অশোক মহামতি অশোক ছিলেন, কারণ কেন? তিনি যুদ্ধ দূর করতে সচেষ্ট ছিলেন। কারণ তিনি যুদ্ধ দূর করতে সচেষ্ট ছিলেন।
গুপ্ত যুগে আর্যভট্ট নামে কে পরিচিত ছিল একজন কি গণিত শাস্ত্রবিদ। গুপ্ত যুগে এই যে আর্যভট্ট কি ছিল, একজন গণিত শাস্ত্রবিদ। পল্লবদের রাজধানী কোথায় ছিল? কাঞ্চিপুরম ছিল। কোথায় ছিল? কাঞ্চিপুরম ছিল। ইলতুৎমিশের রাজত্বকালে কে ভারতবর্ষ আক্রমণ করেছিল? বলো দেখি। তো উত্তরটা হবে কে? চেঙ্গিস খান। কে? চেঙ্গিস খান। মনে রাখবে, চেঙ্গিস খান। ওকে, চেঙ্গিস খান আক্রমণ করেছিল। নিচের সুলতানদের মধ্যে কে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সচেষ্ট ছিলেন? এটা হলো আলাউদ্দিন খলজি। কে? আলাউদ্দিন খলজি। বিখ্যাত মুঘল স্থাপত্য বুন্দল দরওয়াজা কোথায় অবস্থিত? ফতেপুর সিক্রিতে। বুন্দল দরওয়াজা কোথায় অবস্থিত? ফতেপুর সিক্রিতে। আর এটা কোথায় পাবে? এটা আকবরের কাহিনীর মধ্যে পাবে। ঠিক আছে, আকবরের কাহিনীর মধ্যে এটা পেয়ে যাবে। ওকে, তারপর কবির তার বিখ্যাত দোহাগুলি কোন ভাষায় লিখেছিলেন? মনে রাখবে, কবির ছিলেন একজন কি? হিন্দি ভাষায় লিখেছিলেন। ঠিক আছে, তো কবি একজন কী ছিলেন? পাঞ্জাবি ছিলেন না হিন্দু ছিলেন? অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো 1857 মহাবিদ্যালয়ের প্রথম স্ফুলিঙ্গ দেখা ছিল কোথায়? ব্যারাকপুরে। কোথায়? ব্যারাকপুরে। চম্পারণ জেলায় গান্ধীজি তার প্রথম সত্যাগ্রহ আন্দোলন সংগঠিত করেছিলেন কেন? নীল চাষিদের জন্য। আমরা করব নয়তো মরব, গান্ধীজির এই বিখ্যাত স্লোগানটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত। অসহযোগ না, ভারত ছাড়ো আন্দোলন। ঠিক আছে, কার সাথে? ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত। ওকে, ভারতের কোথায় আজাদ হিন্দ বাহিনী তেরাঙ্গা পতাকা উত্তোলন করেছিলেন? এটা হলো কুহিমাতে। কোথায়? কুহিমা। কেয়ার পূজা একটি গুরুত্বপূর্ণ উৎসব কাদের জন্য? ত্রিপুরী বা ত্রিপুরার উপজাতিদের জন্য। যে ব্যবস্থায় গৃহের সমস্ত কাজ নারীরা করে থাকেন তাকে কি বলে? তাকে বলে লিঙ্গগত শ্রম বিভাজন। ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যানিমেল, এই কথাটি কে বলেছেন? এই কথাটি কে বলেছেন বলো? এখানে তো কেউ নেই, উপরে কেউ নেই। ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যানিমেল, এই কথাটি কে বলেছেন? আমি এক্ষুনি তোমাদেরকে বলে দিচ্ছি। এই ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যানিমেল, এই কথাটি বলেছেন কে? এরিস্টটল। কে বলেছেন? এরিস্টটল। ঠিক আছে, কে বলেছেন? এরিস্টটল। ওকে, এরিস্টটল এই কথা বলেছেন। ভারতের সংবিধানে খরসা কমিটি কার কাছে সংবিধানের প্রস্তাবনা উপস্থাপন করেছিলেন? জওহরলাল নেহরুর কাছে। ওকে, ভারতে জাতীয় মহিলা কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? 1992 সালে। কেন্দ্রীয় ক্যাবিনেট কার কাছে দায়িত্বশীল থাকে? লোকসভার কাছে। মনে রাখবে, কেন্দ্রীয় ক্যাবিনেট কার কাছে দায়িত্বশীল থাকে? লোকসভার কাছে। রাজ্যপালের মৃত্যু, পদত্যাগ অথবা অপসারণ ঘটলে কে রাজ্যপালের দায়িত্ব পালন করেন? হাইকোর্টের প্রধান বিচারপতি। ষষ্ঠ তফসিলি অনুসারে ত্রিপুরা উপজাতি এলাকায় স্বশাসিত জেলা পরিষদ আইন সংসদ কর্তৃক অনুমোদিত হয় কবে? 23 আগস্ট 1984 সালে। ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ আর্টিকেল 14, 15, 16, 17 এবং 18 বর্ণিত মৌলিক অধিকারগুলি বৃদ্ধি কি? সমতার নীতি। কি? সমতার নীতি। সংবিধান সম্মত পন্থায় ভারতের নির্বাচন কমিশন গঠিত হয়েছিল কবে? 25 জানুয়ারি 1950 সালে। ভারতীয় নির্বাচন প্রক্রিয়ায় নোটা মানে নান অফ দ্য অ্যাবাভ বলতে কি বোঝায়? এখানে বোঝায় নান অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে। রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009 সালে কবে কার্যকর হয়? এটা কার্যকর হয় 1 এপ্রিল 2010 সালে। মানে এটা কিন্তু ওই সময় হয়েছিল, কিন্তু কার্যকর হয়েছিল কবে? এটা 1 এপ্রিল 2010 সালে। MGNREGA এর সম্পূর্ণ রূপটি কি ছিল? মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। ন্যাশনাল কমিশন অফ মাইনরিটিস কবে গঠিত হয়? 17 মে 1993 সালে। ভারতের রাষ্ট্রপতি যে 3 প্রকার জরুরি অবস্থা ঘোষণা করেন তার করতে পারেন, সেই অধিকারগুলি কি কি? জাতীয় জরুরি অবস্থা, রাজ্যস্তরীয় জরুরি অবস্থা, এবার কি অর্থনৈতিক জরুরি অবস্থা। SEZ এর পুরো নাম কি? স্পেশাল ইকোনমিক জোন। সমাজবিদ্যার অন্তর্গত কি? সমাজবিজ্ঞানের বিভাগ। ঠিক আছে। বিদ্যালয় এমন একটি সমবায় সমাজ যেখানে সকলের সহযোগিতার মাধ্যমে আদান প্রদানের অভিজ্ঞতা লাভ করে থাকে। একথা কে বলেছেন? একথা বলেছেন W.H. রিবার্ন। কে বলেছেন? W.H. রিবার্ন।
SCERT এর পুরো নাম কি? এটা কিন্তু আমাদের যে SCERT এটা কিন্তু আমাদের ক্লাস 1 থেকে 12 অবধি যে পড়াশোনা হয় সেই বোর্ডের নাম। তাহলে কী হবে? স্টেট কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার। তো সমাজবিদ্যায় পাঠ প্রদানের জন্য কি দরকার হয়? সমাজবিদ্যায় পাঠ প্রদানের জন্য উপস্থাপন ও সম্প্রসারণ দরকার হয়। সমাজবিদ্যা শিক্ষার ফল হলো কি? সমাজবিদ্যা শিক্ষার ফল হলো প্রাসঙ্গিক জানার পরিসর বৃদ্ধি, জ্ঞানের কাঠামো বৃদ্ধি। সমাজবিদ্যার শিক্ষকের প্রধান কাজ কি? সমাজবিদ্যার শিক্ষকের প্রধান কাজ হলো তথ্য বন্টন করা, জ্ঞান অর্জন করা, সামাজিক সমস্যার বিশ্লেষণ করা। সমাজবিদ্যায় প্রদর্শনের সাহায্যে বোঝানো হয় কিছু কিভাবে করা উচিত নয়। ওকে, সমাজবিদ্যা পড়ুয়া একটি ক্ষেত্রে সমীক্ষা থেকে শেখা যায়? ঘটনার বাস্তবিকতা, তথ্য সংগ্রহের পদ্ধতিগুলি, তথ্যের বিশ্লেষণ, উপসংহার, মানুষের সামাজিক আচরণের ধারা। নিম্নলিখিত বক্তব্যগুলি কোনটি ভুল? এখানে ভুল হলো যে সমাজবিজ্ঞান বিজ্ঞানসম্মত অনুসন্ধান পদ্ধতি ব্যবহার করতে পারে না, এটা ভুল। সমাজবিজ্ঞানও পারে। শ্রেণীকক্ষে সমাজবিজ্ঞান বিষয়টি পাঠদানের জন্য আবশ্যিক কোনটি? শ্রেণীকক্ষে সমাজবিজ্ঞানের পাঠদানের জন্য আবশ্যক হলো উদ্ভাবনী ক্ষমতাযুক্ত শিক্ষক, শিক্ষণের সঞ্চালন, ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ। সমাজবিজ্ঞানের শিক্ষণ অনেক বেশি জীবন্ত হতে পারে কখন? যখন বাস্তব জীবনের উদাহরণ প্রদান ও সেই বিষয়ে আলোচনার মাধ্যমে। একজন শিক্ষার্থী অকৃতকার্যতা নির্দেশ করে কোনটি? এখানে একটাও নেই, ঠিক আছে। সমাজবিজ্ঞানের শিক্ষণের ক্ষেত্রে কোন পদ্ধতিটি প্রয়োগ করা উচিত নয়? এখানে শিক্ষক সবসময় নিজের প্রশ্ন উত্তর নিজেই দিবেন, এটা কিন্তু উচিত নয়। সমাজবিজ্ঞান শিক্ষণের মূল উদ্দেশ্য কি? ছাত্রছাত্রীদের চিন্তাশক্তি গড়ে তোলা। বিদ্যালয় ভিত্তিক মূল্যায়ন ব্যবস্থাটি নিম্নলিখিত কোন নীতির উপর প্রতিষ্ঠিত? এটি বাইরের পরীক্ষক অপেক্ষা বিদ্যালয়ের শিক্ষকরা ছাত্রছাত্রীদের ক্ষমতা সম্পর্কে অধিক ওয়াকিবহল থাকবেন। তো আজকে তোমাদের সামনে আমি 2016-এর যে SST পার্টটা আছে সেটা ডিসকাস করেছি এবং উত্তরগুলো বলে দিয়েছি। তো আমি চাইবো যে এই 2016 কোশ্চেনটা অবশ্যই তোমরা ভালো করে মুখস্থ করো, ঠিক আছে। তো আমি একটা লিঙ্ক বানাবো 1-2 দিনের মধ্যে, ওই লিঙ্কে শুধু প্রশ্ন থাকবে, উত্তরগুলো তোমরা দিয়ে আসবে। আমি এই ভিডিওর নিচেই ওই লিঙ্কটা দিয়ে দিব বা অন্য একটা ভিডিওতে দিয়ে দিব, ঠিক আছে। যদি তোমরা এটা দিয়ে থাকতে পারো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষার মধ্যে এখান থেকে 1 বা 2 নাম্বার আসলে মুখস্থ করে রাখতে পারবে, ঠিক আছে, এবং নাম্বার পেতে পারবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, এবং প্রথম থেকে লাস্ট অবধি ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।